প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জীবনকে সরাসরি প্রভাবিত করতে চলেছে। হ্যাঁ, আমরা কথা বলবো নবম জাতীয় পে স্কেল নিয়ে। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ আমরা শুধু বেতন কত বাড়ছে সেটাই বলবো না, বরং এর পেছনের ইতিহাস, কমিশন গঠনের প্রক্রিয়া, বাস্তবায়নের সময়সূচি, গ্রেড অনুযায়ী হিসাব, পেনশনভোগীদের সুবিধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই পে স্কেল বাস্তবায়ন হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে কী প্রভাব পড়বে সেটাও গভীরভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, কারণ শেষের দিকের অর্থনৈতিক বিশ্লেষণ অংশটি আপনাকে পুরো বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে সাহায্য করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভবিষ্যতের প্রতিটি আপডেট সবার আগে পেয়ে যান। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, পে স্কেলের সংক্ষিপ্ত ইতিহাস। স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় বেতন স্কেল জারি হয়েছিল ১৯৭৩ সালে। এরপর সময়ের প্রয়োজনে একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পে স্কেল আসতে থাকে এবং ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়। নিয়মমাফিক প্রতি ৫ থেকে ৭ বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও বাস্তবে এই নিয়ম সবসময় মানা হয়নি। অষ্টম পে স্কেলের পর যে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে তার নজির অতীতে দেখা যায়নি। করোনা মহামারীর ধাক্কা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট মূল্যস্ফীতি এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তন, এই সবকিছু মিলিয়ে নবম পে স্কেলের অপেক্ষা দীর্ঘায়িত হয়ে দাঁড়িয়েছে ১১ বছরেরও বেশি সময়ে। এই দীর্ঘ সময়ে বেতন কাঠামো একই জায়গায় থমকে থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ। চাল, ডাল, তেল, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা ব্যয় সবকিছুর দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছিল। বিশেষ করে নিম্নপদস্থ কর্মচারী এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত শিক্ষকদের অবস্থা ছিল আরও কঠিন। এই বাস্তবতা থেকেই নতুন পে স্কেলের দাবি দিন দিন জোরালো হয়ে ওঠে। দ্বিতীয় পর্ব, বেতন কমিশন গঠন এবং সুপারিশ প্রক্রিয়া। রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালে এই দাবির প্রেক্ষিতে গঠন করে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন। এই কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, যিনি দীর্ঘদিন ধরে সরকারি অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামো নিয়ে কাজ করে আসছেন। কমিশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থনীতিবিদ এবং প্রশাসনিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়, যাতে সব দিক বিবেচনা করে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরি করা যায়। কমিশন গঠনের পর কয়েক মাস ধরে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয় এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত সংগ্রহ করা হয়। দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা, রাজস্ব আদায়ের পরিস্থিতি, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো বিবেচনায় রেখে কমিশন তাদের সুপারিশ তৈরি করে। কিছুটা বিলম্বের পর কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। কমিশনের সুপারিশে উঠে আসে যে সরকারি কর্মচারীদের সামগ্রিক বেতন এবং ভাতা ১০০ থেকে ১৪০-এর বেশি শতাংশ পর্যন্ত বাড়ানো প্রয়োজন। নিম্নপদস্থ কিছু গ্রেডের ক্ষেত্রে এই বৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে সুপারিশ করা হয়। কমিশন মনে করে এই হারে বেতন না বাড়ালে সরকারি চাকরির প্রতি মেধাবীদের আকর্ষণ কমে যাবে এবং বেসরকারি খাতের সঙ্গে বেতনের ব্যবধান আরও প্রকট হবে। তৃতীয় পর্ব, বাস্তবায়নের ঘোষণা এবং পরিবর্তিত সময়সূচি। চলতি বছরের ১১ই জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, ১ জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে একই কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন কর্মচারীরা, অথচ এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিকভাবে সরকার ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। প্রথম ধাপে ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি কার্যকর হওয়ার কথা ছিল এবং বাকি অংশ পরবর্তী ২ বছরে সমন্বয় করার পরিকল্পনা ছিল। তবে এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর কর্মচারী সংগঠনগুলো তীব্র আপত্তি জানায়। তাদের বক্তব্য ছিল, এতদিন অপেক্ষার পর আবার ৩ ধাপে ভাগ করলে প্রকৃত সুফল পেতে আরও কয়েক বছর লেগে যাবে। এই আপত্তির প্রেক্ষিতে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি নতুন করে বৈঠকে বসে।
এবং পরিকল্পনা সংশোধন করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন 2 ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকেই নতুন নির্ধারিত মূল বেতনের সম্পূর্ণ অংশ কার্যকর হবে। দ্বিতীয় ধাপে পরের অর্থবছরের শুরু থেকে বিভিন্ন ভাতা এবং বাড়তি আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। এই পরিবর্তিত পরিকল্পনা কর্মচারী সংগঠনগুলোর মধ্যে অপেক্ষাকৃত স্বস্তি এনে দিয়েছে বলে জানা গেছে। চতুর্থ পর্ব গেজেট প্রকাশের সময়সূচি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত পৃথক পে কমিশনের প্রতিবেদন বিস্তারিত পর্যালোচনা শেষে সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ প্রায় প্রস্তুত করে ফেলেছে। চূড়ান্ত অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা চলমান থাকায় গেজেট প্রকাশ কিছুটা পিছিয়ে যেতে পারে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গেজেট জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রকাশিত হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট যে গেজেট প্রকাশে বিলম্ব হলেও মূল বেতন কাঠামো 1 জুলাই থেকেই কার্যকর ধরে হিসাব শুরু হয়ে যাবে এবং কর্মচারীরা বকেয়াসহ তাদের প্রাপ্য বেতন পাবেন। পঞ্চম পর্ব গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির ধারণা। বর্তমানে দেশে মোট 20টি বেতন গ্রেড রয়েছে এবং নতুন কাঠামোতেও এই 20টি গ্রেডের কাঠামোই মোটামুটি বহাল থাকছে, যদিও শুরুর দিকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় ছিল। প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত অপেক্ষাকৃত উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মূল বেতন প্রায় 100% কাছাকাছি হারে বাড়তে পারে। অন্যদিকে 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত অপেক্ষাকৃত নিম্নপদস্থ কর্মচারীদের জন্য গড়ে আরও বেশি হারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হল সরকার সচেতনভাবেই নিম্নপদস্থ কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বৃদ্ধির পরিকল্পনা করেছে, যাতে বেতন বৈষম্য কিছুটা হলেও কমানো যায়। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসছে সবচেয়ে নিচের গ্রেডে। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকার কাছাকাছি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকার কাছাকাছি নির্ধারণের সুপারিশ রয়েছে। তবে মনে রাখা জরুরি, এগুলো এখনও প্রস্তাবিত সংখ্যা এবং সরকারি গেজেট প্রকাশিত হলেই কেবল প্রতিটি গ্রেডের সঠিক এবং চূড়ান্ত অঙ্ক জানা যাবে। তাই কোনো নির্দিষ্ট সংখ্যাকে 100% নিশ্চিত ধরে নেওয়ার আগে গেজেট প্রকাশের অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ হবে। ষষ্ঠ পর্ব পেনশনভোগীদের জন্য নতুন সুবিধা। শুধু বর্তমান চাকরিজীবীরাই নন, নতুন পে স্কেলের সুফল পৌঁছাবে দেশের প্রায় 9 লাখ পেনশনভোগীর কাছেও। কমিশনের সুপারিশ অনুযায়ী স্বল্প পেনশনপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের সীমিত পেনশনের অর্থে সংসার চালাতে বেশ কষ্টে ছিলেন। বয়স্ক পেনশনভোগীদের জন্য একটি বিশেষ সুবিধার প্রস্তাব করা হয়েছে, যেখানে নির্দিষ্ট বয়সের বেশি হলে একটি মাসিক চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ কমিশন করেছে। পেনশন গ্র্যাচুইটির হারেও পরিবর্তনের সুপারিশ রয়েছে এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার সুপারিশও কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত আছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার সুপারিশও করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে কর্মচারীদের একটি বড় দাবি ছিল। সপ্তম পর্ব ভাতা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনার নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাড়ি ভাড়া ভাতার বিষয়টি। বর্তমানে কর্মস্থল এবং অঞ্চলের ভিত্তিতে সরকারি কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে পেয়ে থাকেন। যেহেতু মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ছে, তাই একই শতাংশ হারে ভাতা বহাল রাখলে সরকারের ব্যয় বহুগুণ বেড়ে যাবে। এই বাস্তবতা মাথায় রেখে বাড়ি ভাড়া ভাতার হার কিছুটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্তটি চূড়ান্ত হলে তা সরাসরি প্রতিটি কর্মচারীর হাতে থাকা প্রকৃত বেতনের অঙ্ককে প্রভাবিত করবে। তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কর্মচারী। অষ্টম পর্ব বাজেট বরাদ্দের হিসাব। নতুন অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই বরাদ্দ জনপ্রশাসন খাতে রাখা হয়েছে এবং চলতি অর্থবছরের তুলনায় এই খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের আরও বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন হতো। তবে বর্তমানে কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পাচ্ছেন তা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে দেওয়ার ফলে সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা কমে এসেছে। এই হিসাব মাথায় রেখে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। নবম পর্ব আন্দোলন এবং কর্মচারীদের প্রতিক্রিয়া। দীর্ঘ এই প্রতীক্ষার পথ মোটেও সহজ ছিল না।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বড় ধরনের আন্দোলন সংঘটিত হয়। বিভিন্ন কর্মচারী সংগঠনের ব্যানারে আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নেন এবং তাদের দাবির পক্ষে ব্যাপক প্রচারণা চালান। এপ্রিল মাসের শুরুর দিকে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দেশব্যাপী কয়েকদিনের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে কলম বিরতি, প্রতীকী কর্মবিরতি এবং স্মারকলিপি প্রদানের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। মূলত এই আন্দোলন এবং ধারাবাহিক কর্মসূচিগুলোর চাপই সরকার ৩ ধাপের পরিকল্পনা থেকে সরে এসে ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। দশম পর্ব, শিক্ষক সমাজের প্রত্যাশা। দেশের এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও এই নতুন পে স্কেলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষজ্ঞদের মতে, যখন সকল ভাতাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখন এনপিওভুক্ত শিক্ষকদের মোট বেতন বর্তমানের তুলনায় একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। এটি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের পক্ষ থেকে বেতন বৈষম্য দূর করার দাবি জানানো হচ্ছিল। বিশেষ করে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন কাঠামো সরকারি কর্মচারীদের তুলনায় অনেক পিছিয়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। একাদশ পর্ব, অর্থনীতিতে এই পে স্কেলের প্রভাব, বিস্তারিত বিশ্লেষণ। এবার আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে ঠিক কী প্রভাব ফেলবে। প্রথমে বলি ইতিবাচক দিক থেকে। ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী মিলিয়ে প্রায় ২৩ লাখ পরিবারের হাতে যখন অতিরিক্ত অর্থ আসবে, তখন স্বাভাবিকভাবেই তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এই ক্রয় ক্ষমতা বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে খুচরা বাজারে। মুদি দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্স পণ্যের বাজার, আসবাবপত্রের বাজার এবং ছোট ছোট স্থানীয় ব্যবসায় চাহিদা বেড়ে যাবে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ভোগ ব্যয় বৃদ্ধি, যা মোট দেশজ উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। বিশেষ করে জেলা এবং উপজেলা পর্যায়ে, যেখানে সরকারি চাকরিজীবীরা তুলনামূলকভাবে বড় ভোক্তা গোষ্ঠী, সেখানে স্থানীয় অর্থনীতিতে এর একটি লক্ষণীয় প্রভাব পড়তে পারে। আবাসন খাত এবং নির্মাণ সামগ্রীর বাজারেও এর একটি ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাড়তি আয় হাতে পেলে অনেক পরিবার দীর্ঘদিনের পিছিয়ে রাখা বাড়ি মেরামত বা নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও পরিবারগুলোর ব্যয় বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে মানব সম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন আসি ঝুঁকি এবং সতর্কতার দিক থেকে। একসঙ্গে এত বিপুল পরিমাণ অর্থ বাজারে প্রবেশ করলে তা স্বল্পমেয়াদে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন, যদি উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা একই হারে না বাড়ে, তাহলে চাহিদা বৃদ্ধির কারণে পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে। এর ফলে যে বাড়তি বেতন কর্মচারীরা পাচ্ছেন, তার একটি বড় অংশ আবার বাজারের বাড়তি দামের কারণে খরচ হয়ে যেতে পারে। এটি একটি সাধারণ অর্থনৈতিক চক্র, যাকে বলা হয় মজুরি মূল্য সরপিল, যেখানে বেতন বাড়লে দাম বাড়ে এবং দাম বাড়লে আবার বেতন বাড়ানোর চাপ তৈরি হয়। সরকারি ঝুঁকি সম্পর্কে সচেতন বলেই সম্ভবত পুরো পে স্কেল একবারই চালু না করে ২ ধাপে ভাগ করে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। এর ফলে অর্থনীতিতে একসঙ্গে বিশাল ধাক্কা না লেগে ধীরে ধীরে অর্থ সরবরাহ বাড়বে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। দ্বিতীয় ঝুঁকির দিক হল সরকারের রাজস্ব ব্যয়ের চাপ। ৪৪,০০০ কোটি টাকার এই বাড়তি বরাদ্দ সরকারের সামগ্রিক বাজেট ঘাটতির ওপর সরাসরি প্রভাব ফেলবে। যদি রাজস্ব আদায় প্রত্যাশিত হারে না বাড়ে, তাহলে সরকারকে হয়তো অতিরিক্ত ঋণ নিতে হতে পারে, অথবা অন্যান্য উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে আনতে হতে পারে। এই কারণেই অনেক অর্থনীতিবিদ পরামর্শ দিচ্ছেন যে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আদায় ব্যবস্থাকেও শক্তিশালী করা প্রয়োজন, যাতে বাজেটে ভারসাম্য বজায় থাকে। তৃতীয় দিক থেকে বলা যায়, বেসরকারি খাতের ওপর এর একটি পরোক্ষ প্রভাব পড়তে পারে। সরকারি বেতন যখন উল্লেখযোগ্য হারে বাড়ে, তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপরও কর্মীদের বেতন বাড়ানোর একটি সামাজিক এবং প্রতিযোগিতামূলক চাপ তৈরি হয়। বিশেষ করে যেসব খাতে সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে প্রতিযোগিতা রয়েছে, যেমন ব্যাংকিং, শিক্ষা এবং স্বাস্থ্য খাত, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মেধাবী কর্মী ধরে রাখতে বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে হতে পারে। সব মিলিয়ে অর্থনীতিবিদরা মনে করছেন, নবম পে স্কেলের সামগ্রিক প্রভাব হবে মিশ্র।
স্বল্পমেয়াদে কিছুটা মূল্যস্ফীতির চাপ এবং রাজস্ব ঘাটতির ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে যদি সরকারি কর্মচারীদের উৎপাদনশীলতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং বাজারে ভোগ ব্যয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হয়, তাহলে দীর্ঘমেয়াদে এর সুফলই বেশি পাওয়া যেতে পারে। এই কারণেই ধাপে ধাপে সুষ্ঠু বাস্তবায়ন এবং সঙ্গে সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনার সমন্বয়, এই দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বাদশ পর্ব, সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নোত্তর। এখন কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেওয়া যাক, যা দর্শকরা প্রায়ই জিজ্ঞাসা করেন। প্রথম প্রশ্ন, নবম পে স্কেল কবে থেকে কার্যকর হবে? উত্তর হল, সরকারি ঘোষণা অনুযায়ী মূল বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে, তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হতে জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিক পর্যন্ত সময় লাগতে পারে। দ্বিতীয় প্রশ্ন, কতগুলো ধাপে এই পে স্কেল বাস্তবায়ন হবে? উত্তর হল, বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২ ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে ভাতাদি সমন্বয় করা হবে। তৃতীয় প্রশ্ন, গ্রেড সংখ্যা কি পরিবর্তন হচ্ছে? উত্তর হল, বর্তমান ২০টি গ্রেড কাঠামো মোটামুটি বহাল থাকছে, যদিও শুরুতে গ্রেড কমানোর প্রস্তাব আলোচনায় ছিল। চতুর্থ প্রশ্ন, পেনশনভোগীরা কি এই সুবিধা পাবেন? উত্তর হল হ্যাঁ, দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীকে এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পঞ্চম প্রশ্ন, এই পে স্কেল কি বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে? উত্তর হল, স্বল্পমেয়াদে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই ঝুঁকি কমানোর চেষ্টা করছে। ত্রয়োদশ পর্ব, উপসংহার এবং আগামী দিনের করণীয়। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা, বহু আলোচনা, কমিটি গঠন, সুপারিশ প্রণয়ন এবং আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে একটি নতুন বেতন কাঠামোর আলো দেখা যাচ্ছে। তবে গেজেট প্রকাশ, ভাতা পুনর্নির্ধারণ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের মতো কিছু গুরুত্বপূর্ণ ধাপ এখনও বাকি রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। আমাদের পরামর্শ থাকবে, এই বিষয়ে নিয়মিত অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের খবরের উপর নজর রাখুন। কোনো অসত্য বা বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলে সেটিকেই চূড়ান্ত হিসেবে গণ্য করুন। দর্শক, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি নবম পে স্কেল সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য এবং এর অর্থনৈতিক প্রভাব আপনাদের সামনে তুলে ধরার। এই বিষয়ে যে কোনো নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানিয়ে দেব। তাই সবার আগে সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আপনার মতামত, প্রশ্ন এবং জিজ্ঞাসা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।